সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অর্থনীতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। বাসার বাইরে গেলে যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই যাচ্ছ। আমি লায়লা নার্গিস কামাল, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আমরা পাবলিক ফিনান্স পড়ছি তৃতীয় বর্ষের। তো আমরা যে চ্যাপ্টারটি পড়ছিলাম সেটির নাম হচ্ছে ইম্প্যাক্ট, ইনসিডেন্স অ্যান্ড ইফেক্টস অফ ট্যাক্সেশন। তো এই চ্যাপ্টারটির বেশ অনেকগুলো টপিক নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। করঘাত, করপাত, কর সঞ্চালন, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন খরচ ও বাজার ব্যবস্থায় কর আপতন কেমন হয়, চাহিদা এবং যোগান রেখার স্থিতিস্থাপকতার ভিন্নতার উপর ভিত্তি করে করের সঞ্চালন কেমন হয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের এতদিন আলোচনা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা যে নতুন টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইফেক্টস অফ ইনকাম ট্যাক্স অন কনজাম্পশন অ্যান্ড সেভিংস। তো এখানে আমরা আয় কর আরোপ করার ফলে সঞ্চয় এবং ভোগ এর উপর কি প্রভাব পড়ে সেই সম্পর্কে জানব। তা আয়কর কাকে বলে? যে ব্যক্তির আয়ের উপর যে কর ধার্য করা হয় সেটিকে আমরা স্বাভাবিকভাবে বলি আয়কর। এবং ব্যক্তিগত আয়কর যেটি, সেটি আধুনিক সরকারের রাজস্বের একটি গুরুত্বপূর্ণ উৎস। এবং আমরা জানি যে আয় দ্বারা মানুষের অর্থনৈতিক কল্যাণ বা জীবনযাত্রার মান নির্ণয় করা যায়। এজন্য আয়করকে বা আয়কে করদানের একটি উত্তম মাপকাঠি হিসেবে এখানে ধরা হয়। তো আমরা যে ভোগ এবং সঞ্চয় করে থাকি, সে ভোগ এবং সঞ্চয় কিন্তু নির্ভর করে থাকে আমাদের আয়ের উপরে। এবং এই দেখা যায় যে আমাদের যে কোনো সমাজের মানুষের আয় ভোগ এবং সঞ্চয় এই দুটি ভাগে বিভক্ত। আমরা যদি দেখি যে আমাদের y = c + s, অর্থাৎ এখানে y হচ্ছে আমাদের মোট জাতীয় আয়, c হচ্ছে ভোগ ব্যয় বা কনজাম্পশন এবং s হচ্ছে সেভিং বা সঞ্চয়। এখন যদি সরকার মানুষের আয়ের উপর আয়কর বসায় তাহলে দেখা যায় যে ভোগ এবং সঞ্চয় দুটোই কিন্তু হ্রাস পায়। অর্থাৎ আমাদের ভোগ এবং সঞ্চয়ের উপর আয়করের একটি নেতিবাচক প্রভাব পড়ে। তবে এই প্রভাবটি কেমন, অর্থাৎ ভোগ ও সঞ্চয় আয়কর দ্বারা কিভাবে প্রভাবিত হবে তা কিন্তু কিছু বিষয়ের উপর নির্ভর করে। তার মাঝখানে একটি হচ্ছে ভোগ প্রবণতা, অর্থাৎ ব্যক্তির ভোগ প্রবণতা কেমন। দ্বিতীয়টি হচ্ছে আমাদের সঞ্চয় প্রবণতা, সেই ব্যক্তিরই সঞ্চয় প্রবণতা কেমন সেটি। তৃতীয়টি হচ্ছে সঞ্চয়কারী এবং ভোগকারী হিসেবে যিনি কর দিবেন সেই করদাতার চরিত্রটি কেমন। এগুলোর উপরই আসলে নির্ভর করবে যে আয়কর দ্বারা ভোগ এবং সঞ্চয় প্রভাবিত হবে কি হবে না। তো আমরা যদি দেখি যে এখানে যে করদাতার ভোগ প্রবণতা এবং সঞ্চয় প্রবণতা এই দুটি যদি সমান হয় তাহলে আয়কর বসালে করদাতার ভোগ ও সঞ্চয় সমান হারে হ্রাস পাবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যার উপরে করটি আরোপ করা হলো সেই ব্যক্তির ভোগ প্রবণতা এবং সঞ্চয় প্রবণতা এই দুটো যদি সমান সমান থাকে তাহলে আয়কর আরোপের ফলে ভোগ এবং সঞ্চয় সমান হারেই হ্রাস পাবে। দ্বিতীয়টি হচ্ছে করদাতা যদি রেসিডিউ সেভার অর্থাৎ এই ধরনের হয় তাহলে তার ভোগ প্রবণতা প্রবল হবে এবং ভোগ ব্যয় স্থির থাকবে। আয়কর পরবর্তী সময়ে শুধুমাত্র সঞ্চয় হ্রাস পাবে। তাহলে এখানে একটি বিশেষ দিকের কথা বলা হয়েছে, করদাতার একটি বিশেষ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। অর্থাৎ যদি করদাতা রেসিডিউ সেভার, আমরা কোন ধরনের করদাতাকে এটি বলবো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেখা আছে যে কোনো পরিস্থিতিতে ভোগ বজায় রাখবো, শুধুমাত্র অনুকূল পরিস্থিতিতে সঞ্চয় করব, এই স্বভাবের মানুষকে বলা হচ্ছে রেসিডিউ সেভার। অর্থাৎ সমাজে বিভিন্ন ধরনের মানুষ আছে এবং তাদের চরিত্রও ভিন্ন ভিন্ন হয়। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কিছু লোক থাকবে যে ধরনের অবস্থায় হোক না কেন আমার ভোগ আগে হবে এবং সেটা আমি বজায় রাখবো, আর যদি আমার এরপরে পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে আমি শুধু সঞ্চয় করব। তো এই ধরনের লোকের উপর যদি আয়কর আরোপ করা হয় তাহলে আমরা জানি যে আয়কর আরোপ করা হলে তার কিছু আয় কমে যাবে,
সেক্ষেত্রে সে যেহেতু তার ভোগ প্রবণতা প্রবল, সেক্ষেত্রে তার ভোগ ব্যয়টি কিন্তু স্থির থাকবে। কিন্তু আয়কর পরবর্তী সময়ে দেখা যাবে যে শুধুমাত্র তার সঞ্চয়টি হ্রাস পেয়ে যাবে, অর্থাৎ সঞ্চয় কমে যাবে কিন্তু ভোগ ব্যয় ঠিকই থেকে যাবে। আরেকটি গ্রুপ হচ্ছে যে কোনো পরিস্থিতিতে নির্দিষ্ট পরিমাণ সঞ্চয় বজায় রাখার পক্ষপাতী, তাদেরকে আমরা বলি টার্গেট সেভার। এবং করদাতা যদি টার্গেট সেভার গ্রুপের হয়, তাহলে দেখা যাবে যে আয়কর পরবর্তী সময়ে করদাতার সঞ্চয় স্থির থাকবে, শুধুমাত্র ভোগ ব্যয়টি হ্রাস পাবে। তাহলে আমরা দেখছি যে এই যে আমরা টার্গেট সেভার যে গ্রুপটির কথা বলছি, তারা কিন্তু আমাদের আগের গ্রুপের একদম বিপরীত। অর্থাৎ তাদের লক্ষ্যই হচ্ছে যে আমি যে কোনো পরিস্থিতিতে আমি যা সঞ্চয় করতাম সেটিই ঠিক রাখবো। এবং সেক্ষেত্রে যদি কর আরোপ করা হয়, তাহলে দেখা যাবে যে আয়কর দেওয়ার পরবর্তী সময়ে তার সঞ্চয়ের ক্ষেত্রে কোনো কিন্তু হেরফের হবে না, যে সে যা সঞ্চয় করত সেটি ঠিক স্থির রাখবে, কিন্তু তার ভোগ ব্যয়টি পূর্বের তুলনায় কমে যাবে। কারণ আমরা জানি যে একজন লোক যত টাকা আয় করে তার সবটি কিন্তু আসলে সে ভোগ করতে বা সঞ্চয় করতে পারে না। সে তার ভোগ বা আয় থেকে নির্দিষ্ট অংশ কর আরোপ করার পরে যে অংশটি থাকে, অর্থাৎ আমরা বলি যে ব্যয়যোগ্য আয়, সেই ব্যয়যোগ্য আয় থেকেই কিন্তু তার ভোগ এবং সঞ্চয়টি করে থাকে। এবং এটাও আমরা নিশ্চয়ই তাহলে বুঝতে পারছি যে একজন লোকের আয় এবং ব্যয়যোগ্য আয় এই দুটো কিন্তু সমান হবে না, অর্থাৎ কর আরোপ করার ফলে তার আয় কিছু কমে যাবে, এবং সেটি পরবর্তীতে সে কিভাবে ভোগ এবং সঞ্চয়ের মধ্যে বন্টন করবে সেটি আমরা এখন দেখব। বা করদাতা যদি তার আয়কে সমানভাবে ভোগ ও সঞ্চয়ে বিভক্ত করে, অর্থাৎ করদাতার ভোগ ও সঞ্চয় পরস্পর সমান হয়, আয়কর তাহলে কিভাবে ভোগ এবং সঞ্চয়কে প্রভাবিত করে তাই আমরা এখন চিত্রে দেখব। চিত্রে আমরা ভূমি অক্ষে দেখিয়েছি ভোগ ব্যয় এবং লম্ব অক্ষে দেখিয়েছি সঞ্চয়। এবং এখানে এই এ বি হচ্ছে করদাতার কর পূর্ব আয় রেখা বা সম্ভাব্য ভোগ ও সঞ্চয় রেখা, এবং আইসি হচ্ছে আমাদের করদাতার ভোগ ও সঞ্চয়ের মধ্যে পছন্দ নির্দেশকারী নিরপেক্ষ রেখা। আর এখানে একটা জিনিস খেয়াল করবে, এই যে সঞ্চয়, এটিকে কিন্তু আমরা ভবিষ্যৎ ভোগ বলেও অনেকখানি অভিহিত করা হয়, কারণ আমরা জানি যে মানুষ সঞ্চয় করে হচ্ছে ভবিষ্যতে ভোগের জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এ বি নিরপেক্ষ রেখা, এ বি বাজেট রেখা এবং আইসি নিরপেক্ষ রেখা ই বিন্দুতে স্পর্শ করেছে। সুতরাং ই বিন্দু হচ্ছে আমাদের কর পূর্ব অবস্থায় আমাদের ভোক্তার ভারসাম্য বিন্দু, এবং এই ভারসাম্য বিন্দু অনুযায়ী আমাদের যিনি করদাতা আছেন তিনি ও এফ পরিমাণ ভোগ করে থাকেন এবং ও জি পরিমাণ তিনি সঞ্চয় করে থাকেন। এখন যদি আয়কর আরোপ করা হয়, তাহলে দেখা যাবে যে আমাদের যে এই এ বি বাজেট লাইনটি আছে সেটি বাম দিকে সমান্তরালভাবে শিফট করবে, এবং এর ফলে আমাদের নতুন বাজেট লাইন হচ্ছে দেখা যাচ্ছে সি ডি। কর আরোপ করার ফলে আমাদের এই নতুন বাজেট লাইন আমরা পেলাম। এখন হচ্ছে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই নতুন যে বাজেট লাইন সিডি সেটি আমাদের আইসি ওয়ান নিরপেক্ষ রেখার সঙ্গে এইচ বিন্দুতে স্পর্শ করেছে। সুতরাং আমাদের নতুন ভারসাম্য বিন্দু হচ্ছে এইচ, অর্থাৎ কর পরবর্তী যে ভারসাম্য বিন্দু সেটি হচ্ছে আমাদের এইচ। এবং এই এইচ বিন্দু অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ভোক্তার এখানে ভোগ হচ্ছে ও যে পরিমাণ এবং করদাতার সঞ্চয় হচ্ছে ও কে পরিমাণ। তাহলে এখানে দেখো যে কর আরোপ করার ফলে কিন্তু ভোক্তার ভোগ এবং সঞ্চয় দুটোই কিন্তু কমে গিয়েছে। এখানে করদাতার ভোগ কমেছে এফজি পরিমাণ এবং সঞ্চয় কমেছে যে কে পরিমাণ, এবং দেখা যাচ্ছে যে এই যে দুটি কমলো ভোগ এবং সঞ্চয়, এই দুটোই কিন্তু একই পরিমাণে কমে এসেছে। অর্থাৎ যেহেতু করদাতার কর দেওয়ার পূর্বে ভোগ এবং সঞ্চয় পরস্পর সমান ছিল, ভোগ এবং সঞ্চয়ের জন্য সে সমান ব্যয় করত, তো সেই জন্যই কর পরবর্তী অবস্থায় অর্থাৎ আয়কর পরবর্তী অবস্থায় দেখা গেল তার সঞ্চয় এবং ভোগ দুটোই সমহারে হ্রাস পেয়েছে। তাহলে বুঝতে পারলাম আমরা যে কর আরোপ করার ফলে একজন ভোক্তার কিন্তু ভোগ এবং সঞ্চয় দুটোই হ্রাস পায়। এখন আমরা দেখব যে
করদাতা যদি রেসিডিউ সেভার হয়, অর্থাৎ যদি তার মুখ্য উদ্দেশ্যই থাকে যে যে কোনো পরিস্থিতি হোক আমার ভোগ ঠিক থাকবে, কিন্তু শুধু অনুকূল পরিস্থিতিতে আমি সঞ্চয় করব, সেরকম যদি অবস্থা হয়, তাহলে দেখা যায় যে কর পরবর্তী সময়ে শুধু সঞ্চয় হ্রাস পাবে কিন্তু ভোগ স্থিরই থাকবে। আমরা এখন এই বিষয়টি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। চিত্রে আমরা এখানেও ভূমি অক্ষে দেখিয়েছি কনজাম্পশন বা ভোগ এবং লম্ব অক্ষে দেখিয়েছি সেভিংস বা সঞ্চয়। এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় সঞ্চয়কে কিন্তু আবার ভবিষ্যৎ ভোগ বলেও অভিহিত করা হয়। এখানে হচ্ছে এবি হচ্ছে আমাদের প্রাথমিক যে আমাদের করদাতার কর পূর্ব আয় রেখা বা সম্ভাব্য ভোগ ও সঞ্চয় রেখা, যেটি আমরা বলি না কেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আইসি হচ্ছে আমাদের নিরপেক্ষ রেখা, যা কিনা ভোগ এবং সঞ্চয়ের মধ্যে পছন্দ নির্দেশকারী। এখানে এ বি রেখা এবং আইসি রেখা এই দুটো ই বিন্দুতে স্পর্শ করেছে, এবং এই ই বিন্দুই হচ্ছে আমাদের কর পূর্ব ভারসাম্য বিন্দু। এবং এই বিন্দু অনুযায়ী আমাদের যিনি করদাতা তিনি ভোগ করেন কর পূর্ব অবস্থায় ও এক পরিমাণ, এবং তিনি সঞ্চয় করেন ও জি পরিমাণ। তো এখন যদি তার উপরে আয়কর আরোপ করে সরকার, তাহলে সে অবস্থাটি কি হবে? এখন দেখা যায় যে আয়কর আরোপ করার ফলে তার যে এ বি বা লাইনটি আছে আমাদের এখানে, সেই লাইনটি হচ্ছে বাম দিকে শিফট করে চলে আসে, সেটি হয় নতুন যেটি লাইন পাচ্ছি আমরা সেটি হচ্ছে সিডি, এবং সিডি রেখাটি আমাদের আইসি ওয়ান যে রেখাটি আছে নিরপেক্ষ রেখা আছে তাকে এইচ বিন্দুতে স্পর্শ করে, এবং এর ফলে কর পরবর্তী আমাদের আয়কর প্রদানের পরে আর কি যে ভারসাম্য বিন্দুটি আমরা পাই সেটি হচ্ছে এইচ। এবং এই এইচ বিন্দু অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে করদাতার ভোগের পরিমাণ কিন্তু পূর্বের মতো ও এফই রয়ে গিয়েছে। তবে এখানে সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এসেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে করদাতার আয়করের দেওয়ার ফলে পরে তার সঞ্চয় হয়েছে ও কে পরিমাণ, অর্থাৎ যেহেতু সে রেসিডিউ সেভার, সেই জন্য দেখা যায় যে তার ক্ষেত্রে কর আরোপ করা হলেও ভোগের মধ্যে কোনো পরিবর্তন কিন্তু আসেনি। কর পূর্ব অবস্থায়ও তার ভোগের পরিমাণ ও এক, এবং কর পরবর্তী অবস্থায়ও কিন্তু তার ভোগের পরিমাণ হচ্ছে ও এক। সে এক্ষেত্রে শুধুমাত্র তার সঞ্চয়ের পরিবর্তন করেছে, অর্থাৎ কর পূর্ব অবস্থায় সে সঞ্চয় করত ও জি পরিমাণ, আর কর আরোপের ফলে সে সঞ্চয় করছে ও কে পরিমাণ, অর্থাৎ জি কে পরিমাণ সঞ্চয় সে এখানে হ্রাস করেছে। এক্ষেত্রে আমরা দেখলাম যে রেসিডিউ যিনি সেভার সেই ধরনের করদাতা যদি হয়, তাহলে কর পরবর্তী সময়ে শুধু সঞ্চয় হ্রাস পায় কিন্তু ভোগ পূর্বের জায়গায় স্থির থাকে। এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে করদাতা যদি টার্গেট সেভার হয় তাহলে আয়কর প্রদানের পর কি হয়। দেখা যায় যে করদাতা যদি টার্গেট সেভার হয় তাহলে আয়কর প্রদানের পর শুধু ভোগ ব্যয়টি হ্রাস পাবে কিন্তু সঞ্চয় পূর্বের জায়গায় স্থির থাকবে। এটিও আমরা এখন চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। এখানেও চিত্রে আমরা আগের মতোই ভূমি অক্ষে দেখিয়েছি ভোগ এবং লম্ব অক্ষে দেখিয়েছি সঞ্চয়। এখানে আমাদের এ বি হচ্ছে করদাতার কর পূর্ব আয় রেখা, যা কিনা আমাদের সম্ভাব্য ভোগ ও সঞ্চয় রেখা আমরা বলতে পারি। এখন এখানে আইসির সঙ্গে এটি ই বিন্দুতে স্পর্শ করেছে, যার ফলে এই ই বিন্দু হচ্ছে আমাদের কর পূর্ববর্তী প্রাথমিক ভারসাম্য বিন্দু, এবং এই বিন্দু অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে করদাতার ভোগের পরিমাণ হচ্ছে ও এফ পরিমাণ, এবং এখানে তার সঞ্চয়ের পরিমাণ হচ্ছে ও জি পরিমাণ, অর্থাৎ ই বিন্দু অনুযায়ী এই করদাতা ও এফ পরিমাণে ভোগ ব্যয় করে এবং ও জি পরিমাণে সঞ্চয় করে থাকে। এ অবস্থায় তার উপর যদি কর আরোপ করা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এ বি রেখাটি শিফট হয়ে সেটি বাম দিকে শিফট করে সেই নতুন রেখা হলো আমাদের সিডি রেখা, এবং এই সিডি রেখার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আইসি ওয়ান যে রেখাটি আসে সেটি এইচ বিন্দুতে স্পর্শ করেছে, অর্থাৎ এইচ বিন্দু হচ্ছে আমাদের কর পরবর্তী নতুন ভারসাম্য বিন্দু। অর্থাৎ আয়কর যদি সরকার এই ব্যক্তির উপর আরোপ করে তাহলে সেটি ভারসাম্য পূর্ববর্তীতে ছিল ই বিন্দুতে, পরবর্তীতে সেটি
এইচ বিন্দুতে স্থানান্তর করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই এইচ বিন্দু অনুযায়ী আমাদের এই করদাতার নতুন ভোগের পরিমাণ হচ্ছে ও কে পরিমাণ। করদাতা ভোগ করছে এখন ও কে পরিমাণ, তবে সঞ্চয়ের পরিমাণ কিন্তু এখানে দেখো তোমরা লক্ষ্য করে আগের মতোই ও জি রয়ে গিয়েছে, অর্থাৎ এখানে সঞ্চয়ের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। কারণ এই করদাতা আমরা প্রথমেই বললাম সে হচ্ছে টার্গেট সেভার, মানে একটা নির্দিষ্ট টার্গেট থাকে সে পর্যন্ত সে সঞ্চয় অবশ্যই করবে। সুতরাং আয়কর প্রদানের পূর্বে কিংবা আয়কর প্রদানের পরে কোনো অবস্থায় কিন্তু তার সঞ্চয়ের পরিমাণটি এখানে পরিবর্তিত হয়নি, সেটি তার ফিক্সড এখানে রয়ে গিয়েছে ও জি পরিমাণ। কিন্তু সেখানে আয়কর প্রদানের ফলে যে ক্ষেত্রে সে তার সমঝোতাটি করেছে সেটি হচ্ছে ভোগের ক্ষেত্রে। সে আয়কর প্রদানের পূর্বে ভোগ করত ও এফ পরিমাণ এবং আয়কর প্রদানের পরে সে ভোগ করছে ও কে পরিমাণ। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আয়কর যদি কোনো ব্যক্তির উপর আরোপ করা হয় তার ফলাফলটি কেমন হয়। এখানে আমরা তিন ধরনের অবস্থা এখানে দেখেছি, যে দেখা যায় যে যদি করদাতা কর দেওয়ার আগে আয়টাকে ভোগ এবং সঞ্চয় দুটি সমান ভাগে বিভক্ত করে ব্যবহার করে থাকে, সেক্ষেত্রে যদি আয়কর আরোপ করা হয় সেক্ষেত্রে এই প্রভাব কিন্তু দুটোর উপরেই পড়ে, অর্থাৎ ব্যক্তির ভোগ এবং সঞ্চয় দুটোর উপরে প্রভাব পড়ে এবং দুটি আয়কর দেওয়ার ফলে তার কমে যায়। দ্বিতীয়ত আমরা একটা দেখলাম যে যেখানে ভোক্তা যে কোনো পরিস্থিতিতেই ভোগ বজায় রাখবে এবং অনুকূল অবস্থায় শুধু সঞ্চয় করে, এই ধরনের ভোক্তাদের উপর যদি কর আরোপ করা হয় সেক্ষেত্রে আমরা দেখেছি যে শুধুমাত্র আমাদের ভোগ প্রভাবিত হয় না, সেখানে শুধু সঞ্চয় প্রভাবিত হয়, অর্থাৎ ভোগ আগের মতোই থেকে যায়, সঞ্চয় কমে যায়। আয়কর আরোপ করার ফলে ব্যক্তি তার সঞ্চয় কমিয়ে সে এটা কম্প্রোমাইজ করে থাকে। এবং তৃতীয় যে অবস্থা, অর্থাৎ এই যে আমরা এখন দেখতে পাচ্ছি যে টার্গেট সেভার গ্রুপের যে অবস্থাটা, এখানে দেখতে পাচ্ছি আয়কর প্রদানের ফলে ভোক্তা তার ভোগ কমিয়ে ফেলে কিন্তু সঞ্চয়ের টার্গেট যার যেটি থাকে সেটি পূর্বের মতো বজায় রাখে। তাহলে এই অবস্থা তিনটি আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে আয়কর আরোপ করলে সেটা অবশ্যই ভোক্তার উপরে একটি নেতিবাচক প্রভাব পড়ে, সেটি হতে পারে তার ভোগের উপরে কিংবা হতে পারে সঞ্চয়ের উপর কিংবা ভোগ এবং সঞ্চয় দুটোর উপরই এর প্রভাব পড়ে থাকে। তাহলে কর দেওয়ার পূর্ববর্তী অবস্থা এবং কর দেওয়ার পরবর্তী অবস্থা আসলে একরকম হয় না, এবং আয়কর দেওয়ার ফলে ব্যক্তি অবশ্যই কিছুটা হলেও তার ভোগ সঞ্চয় থেকে বঞ্চিত হয়ে থাকে। তো আমরা জানি আয়কর হচ্ছে একটি প্রত্যক্ষ কর। আমরা কিন্তু প্রত্যক্ষ কর ছাড়াও পরোক্ষ কর নিয়েও আলোচনা করেছি। এখন আমরা একটু এই ধরনের একটা বিষয় নিয়ে কি চিন্তা করতে পারি কিনা যে এখানে সমপরিমাণ প্রত্যক্ষ কর বা পরোক্ষ কর আরোপ করলে অবস্থাটি কেমন হয়। প্রত্যক্ষ কর কিংবা পরোক্ষ কর উভয় ধরনের করই কিন্তু ভোক্তার ভোগের উপরে নেতিবাচক একটি প্রতিক্রিয়া সৃষ্টি করে। সরকার যদি প্রত্যক্ষ কর, যেমন আমরা আয়করের কথাটি আলোচনা করেছি, আরোপ করে তাহলে দেখা যায় যে ভোক্তার ব্যয়যোগ্য আয় কমে যায় এবং দ্রব্য এবং সেবা ক্রয়ের ক্ষমতাও হ্রাস পায়, যার ফলশ্রুতিতে দেখা যায় যে ভোগ ব্যয় এবং কল্যাণ হ্রাস পেয়েছে। আর সরকার যদি দ্রব্য এবং সেবা কর্মের উপর পরোক্ষ কর, যেমন আমরা বলে থাকি বিক্রয় কর, ভ্যাট ইত্যাদি আরোপ করে, তাহলে দেখা যায় দ্রব্য এবং সেবা কর্মের দাম বৃদ্ধি পায় এবং করদাতার প্রকৃত আয় হ্রাস পায়, যার ফলে সেখানেও যে করদাতা তার দ্রব্য ক্রয় এবং ভোগের পরিমাণ কমে যায়। উভয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভোক্তার ব্যক্তিগত উপযোগ এবং কল্যাণ হ্রাস পায়। এখন কথা হচ্ছে যে প্রত্যক্ষ কর না পরোক্ষ কর কোনটি ভোক্তার উপর বেশি নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। তো দেখা যায় যে আসলে সমপরিমাণ প্রত্যক্ষ করের চেয়ে পরোক্ষ কর করদাতার ভোগ এবং কল্যাণের উপর অধিক নেতিবাচক প্রক্রিয়া সৃষ্টি করে, অর্থাৎ প্রত্যক্ষ করের চেয়ে সমপরিমাণে পরোক্ষ কর ভোক্তার ভোগ ও কল্যাণ অধিক পরিমাণে হ্রাস করে থাকে। এই বিষয়টি এখন আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। চিত্রে ভূমি অক্ষে আমরা এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে আমরা ওয়াই দ্রব্য দেখিয়েছি। এবি আমাদের বাজেট লাইন এবং আইসি1 হচ্ছে আমাদের নিরপেক্ষ রেখা, এবং এই দুটো ই1 বিন্দুতে স্পর্শ করেছে, যার ফলে একজন ভোক্তার কর পূর্ব ভারসাম্য বিন্দু হচ্ছে E1। এখন আমরা মনে করি এই অবস্থায় সরকার
প্রত্যক্ষ কর আরোপ করলো। তো প্রত্যক্ষ কর আরোপ করার ফলে আমরা দেখব যে প্রত্যক্ষ করের প্রভাবে আমাদের যে এ বি বাজেট লাইনটি আছে সেটি বাম দিকে স্থানান্তর হয়ে সমান্তরালভাবে স্থানান্তর করে সেটি হবে সি ডি, অর্থাৎ প্রত্যক্ষ কর আরোপের ফলে আমাদের নতুন বাজেট লাইন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সিডি। এখানে আমাদের যে নিরপেক্ষ রেখাটি পেলাম সেটি হচ্ছে IC2। এই IC2 নিরপেক্ষ রেখার আমরা E2 বিন্দুতে দেখলাম যে সিডি এবং IC2 নিরপেক্ষ রেখা E2 বিন্দুতে স্পর্শ করেছে এবং এটি হচ্ছে আমাদের নতুন ভারসাম্য বিন্দু। কেন এই ভারসাম্য বিন্দুটি আমরা পেলাম সেটি হচ্ছে প্রত্যক্ষ কর আরোপ করার ফলে আমরা এই নতুন ভারসাম্য বিন্দু E2 পেলাম। আমাদের পূর্ববর্তী ভারসাম্য বিন্দু ছিল E1 এবং পরবর্তী ভারসাম্য বিন্দু হচ্ছে E2 এবং আমরা দেখতে পাচ্ছি যে E1 ভারসাম্য বিন্দুটি IC1 নিরপেক্ষ রেখা অবস্থিত এবং E2 নিরপেক্ষ ভারসাম্য বিন্দুটি IC2 তে অবস্থিত এবং এখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে E1 থেকে E2 তে স্থানান্তরের ফলে ভোক্তার কিন্তু ভোগের পরিমাণ হ্রাস পেয়েছে। সে দুটি দ্রব্য ভোগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার ভোগ হ্রাস পেয়ে গিয়েছে, এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য দুটি দ্রব্যের ক্ষেত্রে সেই ঘটনাটি ঘটেছে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে এই প্রত্যক্ষ কর আরোপের ফলে ভোক্তার কল্যাণ হ্রাস পেয়েছে এবং আমরা নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য থেকে এটাও জানি যে উচ্চতর নিরপেক্ষ রেখা নিম্ন নিরপেক্ষ রেখা থেকে বেশি তৃপ্তি দিয়ে থাকে। সুতরাং সেক্ষেত্রেও আমরা বলতে পারি যে কর পূর্ববর্তী অবস্থায় একজন ভোক্তা বেশি উপযোগ এবং কল্যাণ পেত, প্রত্যক্ষ কর আরোপের ফলে তার উপযোগ এবং কল্যাণ দুটোই হ্রাস পেয়েছে। তো এটি হচ্ছে আমাদের প্রত্যক্ষ কর আরোপের ফলাফল। এখন মনে করি যদি সরকার এখানে পরোক্ষ কর আরোপ করে তাহলে কি হবে? আমরা মনে করি এখানে সরকার এক্স দ্রব্যের উপরে পরোক্ষ কর আরোপ করেছে এবং এক্স দ্রব্যের উপর যদি সরকার পরোক্ষ কর আরোপ করে তাহলে আমরা জানি যে এক্স দ্রব্যের দাম বৃদ্ধি পাবে এবং এই ক্ষেত্রে ভোক্তা কি করবে? এক্স দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে সে তার পরিমাণ অবশ্যই সে কমিয়ে দিবে এবং আমরা দেখতে পাবো যে এর ফলে আমাদের যে নতুন বাজেট লাইনটি হবে সেটি হচ্ছে আমাদের AF। এটি হচ্ছে আমাদের পরোক্ষ করের প্রভাবের কারণে এক্স দ্রব্যের উপর পরোক্ষ কর আরোপ করা হয়েছে এবং সেই কারণে আমাদের নতুন বাজেট লাইন হয়েছে AF। অর্থাৎ এটি AB যখন ছিল অবস্থান তখন AB অবস্থায় সরকার এক্স দ্রব্যের উপর কর আরোপ করেছে পরোক্ষ কর এবং সেই পরোক্ষ কর আরোপের ফলে আমাদের নতুন বাজেট লাইন হয়ে গিয়েছে AF এবং এই AF রেখায় আমরা দেখতে পাচ্ছি যেটি নতুন বাজেট নিরপেক্ষ রেখা সেটি হচ্ছে IC3। একটি আমরা নতুন নিরপেক্ষ রেখা এখানে দেখতে পাচ্ছি এবং এই নিরপেক্ষ রেখার সাথে আমাদের AF বাজেট লাইন সেই দুটো পরস্পর E3 বিন্দুতে স্পর্শ করেছে। অর্থাৎ আমাদের এই পরিবর্তিত নতুন ভারসাম্য বিন্দু হচ্ছে এখন E3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরোক্ষ কর আরোপ করার ফলে আমাদের ভারসাম্য বিন্দু E1 বিন্দু থেকে E3 বিন্দুতে শিফট হয়ে গিয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই E3 বিন্দু E1 বিন্দুর থেকে অনেক নিচে অবস্থিত এবং এক্ষেত্রেও ভোক্তার এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য দুটি দ্রব্য ভোগের ক্ষেত্রেই তার ভোগের পরিমাণ কমে গিয়েছে। তাহলে আমরা এখানে যদি E1 এর সঙ্গে E3 এর কম্পেয়ার করি তাহলে বুঝতে পারি অবশ্যই E1 বিন্দু আমাদের E3 থেকে ভালো বা পছন্দনীয় একটি বিন্দু হবে। এখন যদি আমরা দুটি অবস্থায় একটু এখানে আলোচনা করি অর্থাৎ প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর দুটির ভূমিকায় যদি এখানে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যক্ষ কর আরোপের ফলে ভোক্তা E1 বিন্দু থেকে E2 বিন্দুতে চলে আসে আর সমপরিমাণ পরোক্ষ কর আরোপ করার ফলে ভোক্তা E1 বিন্দু থেকে E3 বিন্দুতে চলে আসে। অর্থাৎ এখানে প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর দুই ধরনের করের ক্ষেত্রে কিন্তু ভোক্তার ভোগ এবং কল্যাণ হ্রাস পায়। তবে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব যে E2 বিন্দুটি কিন্তু E3 বিন্দুর উপরে অবস্থিত অর্থাৎ E2 বিন্দুতে IC2 নিরপেক্ষ রেখা অবস্থিত আর E3 বিন্দুটি হচ্ছে IC3 তে অবস্থিত। সুতরাং এই প্রেক্ষিতে অবশ্যই বলা যায় যে E2 বিন্দুটি আবার E3 এর চেয়ে অধিক কল্যাণকর। সুতরাং যদি সমপরিমাণ আমাদের প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর আরোপ করা হয় সেক্ষেত্রে প্রত্যক্ষ কর একজন ব্যক্তিকে যতটুকু ক্ষতিগ্রস্ত করে তার থেকে পরোক্ষ কর একজন ব্যক্তিকে
অধিক ক্ষতিগ্রস্ত করে। অর্থাৎ প্রত্যক্ষ কর আরোপের ফলে যে পরিমাণ কল্যাণ হ্রাস পায়, পরোক্ষ কর আরোপ করার ফলে তার চেয়ে অধিক পরিমাণে ভোগ এবং কল্যাণ হ্রাস পায়। সুতরাং আমরা এক্ষেত্রে অবশ্যই বলতে পারি যে প্রত্যক্ষ করের চেয়ে সমপরিমাণ পরোক্ষ কর করদাতার ভোগ এবং কল্যাণ বেশি পরিমাণে হ্রাস করে। আজ আমরা আমাদের ক্লাসে যে টপিকটি নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে ইফেক্টস অফ ইনকাম ট্যাক্স অন কনজাম্পশন অ্যান্ড সেভিংস। এছাড়াও আমরা ডিরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স এটি যদি আরোপ করা হয় তাহলে সেখানে ইফেক্টটা কেমন হয় সেটি নিয়েও আলোচনা করেছি। অর্থাৎ প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর একই পরিমাণে আরোপ করা যদি হয় সেক্ষেত্রে কোনটি বেশি ইফেক্ট সৃষ্টি করে, কোনটির ফলাফল কেমন হয়, কোনটি অধিক বোঝা হয় সে নিয়েই আমাদের আলোচনা হয়েছে। আমাদের এই চ্যাপ্টারে সবগুলো টপিকই খুব গুরুত্বপূর্ণ, তবে আজকের এই টপিকটি তোমাদের দেখা যায় যে পরীক্ষার প্রশ্নে প্রায়ই থাকে। তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ এবং যারা এতক্ষণ আমার ক্লাসটি দেখেছ তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে আমার যে ইমেল অ্যাড্রেসটি আছে সেখানে তোমরা প্রশ্ন রাখতে পারো, আমি পরবর্তীতে উত্তর দেব। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।